স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশ্যে স্লোগান দিচ্ছিলেন রাজপথে যে স্বরাষ্ট্র উপদেষ্টার দুই গালে পেঁয়াজ মারো তালে তালে, স্বরাষ্ট্র উপদেষ্টার দুই গালে আলু মারো তালে তালে, এসবে বোঝা যায় এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে পাশে নিয়েই সাদিক কায়েমের দাবিগুলো তুলে ধরায় বোঝা যায় যে সরকারের সঙ্গে একরকম আলোচনার জায়গাটাও তারা খোলা রাখতে চাইছেন এবং সরকারের দিক থেকেও সাদিক কায়েম ছাত্র শিবির নেতা, জামায়াতের প্রভাবশালী নেতৃত্বের পছন্দের তরুণ নেতা এবং জামাত যাকে তাদের নেতা হিসেবে পরিচয় করিয়ে দিতে প্রস্তুত, তাদের আসন দিয়ে সংসদ নির্বাচনে দাঁড় করাতে চায়, সেই নেতাকে সরকারও যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখছে। বাংলাদেশে গুলিবিদ্ধ তরুণ অ্যাম্বুলেন্সে করে যখন সিঙ্গাপুরের দিকে পথে নেমে এসেছেন ছিলেন যে ওসমান হাদির ওপর হামলাকারীদেরকে গ্রেফতার করা সহ 3 দফা দাবিতে তারা রাজপথে নেমে আসবেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করবেন। ভেরিফাইড ফেসবুক পেজে তিনি আহ্বান জানিয়েছিলেন যে স্বতঃস্ফূর্তভাবে যাতে ছাত্র জনতা তার সঙ্গে নেমে আসেন এবং এরপর তারা 2 দফা ব্যারিকেড ভেঙে সচিবালয় অভিমুখে এগিয়ে যান এবং পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ এবং বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পাশে রেখে পূরণ না হলে তারা স্বরাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। ডাকসু ভিপি সাদিক কায়েমের রাজপথে নেমে আসাটা নানা কারণেই তাৎপর্যপূর্ণ। ওসমান হাদি গুলিবিদ্ধ হবার পরপরই ডাকসু ভিপি ছাত্র শিবির নেতা সাদিক কায়েম তিনি চাঁদাবাজ এবং গ্যাংস্টারদের বিরুদ্ধে ঢাকা সিটিতে নতুন অভ্যুত্থানের ডাক দেবেন এবং ঢাকার নগরবাসী যেন সেজন্য প্রস্তুত থাকেন। বিতর্ক, অভিযোগ, পাল্টা অভিযোগের ঘটনা ঘটেছে। বিএনপির নেতারা, বিশেষ করে মির্জা আব্বাস ঢাকা মেডিকেল কলেজ গিয়ে হাদির দল ইনকিলাব মঞ্চের নেতা কর্মী সমর্থকদের দ্বারা ভুয়া ভুয়া ডাক এবং অশ্লীল বাক্যবাণে বিদ্ধ হবার পর মির্জা আব্বাসের মতো নেতারা সহ বিএনপি নেতারা ছিলেন এই যে সাদিক কায়েম চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান চালাতে হবে, হাদি গুলি হওয়ার সাথে সাথে কথা বলে ফেললেন। তিনি এর মাধ্যমে এক রকমের বিএনপির দিকে আঙুল নির্দেশ করেছেন এবং তার ফলেই মির্জা আব্বাসের প্রতি ওই প্রতিরোধ ঢাকা মেডিকেলে গড়ে উঠেছিল। এরপর শেষ পর্যন্ত সে অভিযোগগুলো ভিত্তিহীন ছিল এমন স্বীকার করে নিয়ে ক্ষমা চেয়েছেন। সাদিক কায়েমও বলেছেন যে তার শব্দ চয়নের ফলে কোনো পক্ষ কষ্ট পেয়ে থাকলে বা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়ে থাকলে তিনিও দুঃখিত। তার মানে সাদিক কায়েম প্রকৃত অর্থেই ডাকসুর ভিপি নির্বাচিত হওয়ার মাধ্যমে বাংলাদেশে একজন জাতীয় নেতায় পরিণত হয়েছেন এবং যেই ডাকসু ভিপি যেই ছাত্র শিবির নেতা সেপ্টেম্বর মাসে 2024-এর আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর তার পরিচয় দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারির নেতা হিসেবে এই সাদিক কায়েমকে প্রত্যেকেই চিনতেন, কিন্তু একটা বিরাট অংশের ছাত্র ছাত্রীরা তখন চমকে গিয়ে একরকমের বিব্রত বোধ করছিলেন যে সত্যি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারির এই নেতা কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির সভাপতি এবং তারা সেটা জানতেন না। সেই সাদিক কায়েম কয়েক মাসের ব্যবধানে যখন ইতিহাসে প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে প্রায় পূর্ণ প্যানেল বিজয়ী করে ছাত্র শিবিরের এক বিশাল বিজয়ের নেতৃত্ব দিয়েছেন, তা ছাত্র জনতা তরুণদের একটা জাতীয় মুখে পরিণত হয়েছেন এবং সে কারণে তিনি সারা বাংলাদেশ জুড়েই উপদেষ্টার কার্যালয়ে ঘেরাও কর্মসূচির ডাক দিয়ে বলেছিলেন ছাত্র জনতাকে স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য। এবং ডাকসুর সামনে থেকে এই যে মিছিলটা শুরু হয় সেখানে ডাকসু ভিপি সাদিক কায়েম ছাড়াও আরেক ছাত্র শিবির নেতা ডাকসুর এজিএস মহিউদ্দিন খান ছিলেন। ডাকসুর সবগুলো হল ইউনিয়নের ছাত্র নেতারাও কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। থেকে নিয়ে সচিবালয়ের ভেতরে ঢুকে যান। সচিবালয়ের ভেতরে কিন্তু ছাত্ররা ঢুকে যায় ব্যারিকেড ভেঙে এবং তারপর সাদিক কায়েম সেখান থেকে কয়েকজন প্রতিনিধিকে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঢুকে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব এদেরকে পাশে নিয়েই তিনি 3 দফা দাবি ঘোষণা করেন যে 3 দফা দাবি পালিত আইন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। ধর্ষণের সঙ্গে জড়িত প্রত্যক্ষ হামলাকারী, পরিকল্পনাকারী, সহায়তাকারী সকল সন্ত্রাসীকে
ব্যক্তিকে গ্রেফতার করতে হবে, গোয়েন্দা সংস্থা সহ রাষ্ট্রের সকল সংশ্লিষ্ট অর্গানকে দ্রুত জবাবদিহির আওতায় আনতে হবে, যাদের গাফিলতি প্রমাণ হবে তাদের বিচারের মুখোমুখি করতে হবে। তবে বিএনপি পন্থী সাংবাদিক আল জাজিরার জুলকারনাইন সায়ের গত দুদিন ধরেই বলছেন যে গুলি করবার দিনেই, হাদির ওপর হামলার দিনেই সীমান্ত পার হয়ে গেছেন হাদির ওপর হামলাকারী এবং সেই মোটরসাইকেলের চালক, এবং এই দুজনই এখন আসামের গুয়াহাটিতে অবস্থান করছে। নিশ্চিত নয় বিজেপি, কিন্তু শুক্রবারের ওই ঘটনার পর সোমবার পর্যন্ত, এখন পর্যন্ত হাদির ওপর হামলাকারীদের ধরতে কোনো মানে অগ্রগতি কিন্তু বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সাধন করতে পারে নাই। সাদিক কায়েম যে দাবিগুলো তুলে ধরেছেন, এবং সাদিক কায়েমরা কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশ্যে স্লোগান দিচ্ছিলেন রাজপথে যে স্বরাষ্ট্র উপদেষ্টার দুই গালে পেঁয়াজ মারো তালে তালে, স্বরাষ্ট্র উপদেষ্টার দুই গালে আলু মারো তালে তালে, এসবে বোঝা যায়। এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে পাশে নিয়েই সাদিক কায়েমের দাবিগুলো তুলে ধরায় বোঝা যায় যে সরকারের সঙ্গে একরকম আলোচনার জায়গাটাও তারা খোলা রাখতে চাইছেন। এবং সরকারের দিক থেকেও সাদিক কায়েম ছাত্র শিবির নেতা, জামায়াতের প্রভাবশালী নেতৃত্বের পছন্দের তরুণ নেতা, এবং জামাত যাকে তাদের নেতা হিসেবে পরিচয় করিয়ে দিতে প্রস্তুত, তাদের আসন দিয়ে সংসদ নির্বাচনে দাঁড় করাতে চায়, সেই নেতাকে সরকারও যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখছেন। এবং এ কারণেই পুলিশ ব্যারিকেড দিয়েছে বটে, কিন্তু বাধা দেয় নাই। স্বরাষ্ট্র উপদেষ্টার নামে বাইরে স্লোগান হয়েছে বটে, কিন্তু জুতা মারো তালে তালের বদলে আলু মারো তালে তালে, পেঁয়াজ মারো তালে তালে বলা হয়েছে। আর স্বরাষ্ট্র উপদেষ্টাকে পাশে নিয়েই সাদিক কায়েম দাবিগুলো তুলে ধরতে পেরেছেন। সাদিক কায়েম এছাড়া যে দাবি তুলে ধরেন, সেখানে তিনি বলেছেন প্রথম দাবির অংশ হিসেবে যে একই সঙ্গে যারা এই হামলাকে সমর্থন যুগীদের সামাজিকভাবে সম্পূর্ণ বয়কট করতে হবে। এই স্লোগানও তারা দিয়েছেন তাদের বিক্ষোভ সমাবেশে, যে রিফর্ম লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, টকশোর সুশীলেরা হুঁশিয়ার সাবধান। এবং তাদের এই যে দাবিটা গত কয়েকদিন হাদি গুলি হওয়ার পর থেকে, তার জেরে কিন্তু সাংবাদিক আনিস আলমগীরকে তার দেখানো হয়েছে। এরপর দাবি 2 হিসেবে সাদিক কায়েম তুলে ধরেছে, স্বরাষ্ট্র উপদেষ্টা শনিবারেই ঘোষণা দিয়েছেন যে ডেভিল হান্ট ফেজ 2 শুরু করতে যাচ্ছেন তারা, এবং এই মানে আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান, চিরুনি অভিযান চলবে। আর সরকারের নির্দেশনা দেওয়াই ছিল জামিন না দিতে, সরকারের নির্দেশনা দেওয়াই ছিল গ্রেফতার বাড়াতে, কাজেই সেটাও কিন্তু জোরদার এরই মধ্যে করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কাজেই এই দাবি 2 এক রকমের পালন করার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টা উদ্যোগ নিয়েই রেখেছেন। তিনি অনেক দিন ধরেই অবৈধ অস্ত্র উদ্ধার বাড়াতে বলছেন আইন শৃঙ্খলা বাহিনীকে, কিন্তু এখানে প্রশ্ন থেকেই যায় যে অবৈধ অস্ত্র কি আওয়ামী লীগ এবং তার কার্যক্রম নিষিদ্ধ সংগঠনগুলোর নেতাকর্মী সমর্থকদের হাতে এই 15 মাস ধরে তাদের বিরুদ্ধে ক্রমাগত সেনা নেতৃত্বে যৌথ অভিযান চলবার পরেও থাকা সম্ভব, নাকি ওই অস্ত্রগুলো উদ্ধারে সরকারের উদ্যোগী হওয়া এখন নির্বাচনের আগে জরুরি? যে অস্ত্রগুলো 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের সময় কারাগার ভেঙে লুট করা হয়েছে, যে অস্ত্রগুলো সে সময় থানা 450 থানা ভাঙচুরের পর লুট হয়েছে, 150-র বেশি পুলিশ ফাঁড়ি ভাঙচুর লুটপাট হয়েছে, গণভবন থেকে পর্যন্ত অস্ত্র চুরি হয়েছে, কিংবা এই যে বিমানবন্দরে আগুন লাগার পর সাম্প্রতিক সময়ে যে অস্ত্র লুটের ঘটনা ঘটলো, অস্ত্র চুরির ঘটনা ঘটলো, সেই অস্ত্রগুলো কাদের হাতে, সেগুলো চিহ্নিত করে অস্ত্র উদ্ধারের উদ্যোগী হওয়া প্রয়োজন কিনা, সে প্রশ্নটাও কিন্তু এখন করা জরুরি। আর সাদিক কায়েমরা দাবি 3 হিসেবে তুলে ধরেছেন। এখন সাদিক কায়েমরা রাজপথে কোন দাবিটাকে সবচেয়ে জোরালো করে আসলে রাজপথটা কিছুদিনের জন্য দখলে রাখতে পারেন, আমার মনে হয় সাদিক কায়েম একজন জাতীয় নেতা হয়ে উঠতে পারবেন কিনা। তিনি সত্যি ঢাকা শহরে, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বাইরে এসে ঢাকা শহরের একটা আসনে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়ে একজন বাংলাদেশের রাজনীতিতে একটা লম্বা সময় থাকতে পারবেন কিনা, মানে এই প্রতিযোগিতায় তিনি একটা শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারবেন কিনা, এই পরীক্ষাগুলো এই সাদিক কায়েমের এই যে রাজপথে
নেমে আসা ছাত্র শিবির নেতা হিসেবে, ছাত্র শিবিরের নেতা হিসেবে নির্বাচিত, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি হিসেবে তিনি করতে পারেন কিনা, রাজপথের এই আন্দোলন সফল করতে পারেন কিনা সাদিক কায়েম এই সূত্রে বা এই ঘটনার জেরে, ওসমান হাদির ওপর গুলির জেরে এই যে তিনি রাজপথে নেমে এলেন তার নেতাকর্মী সমর্থকদের নিয়ে, সম্ভবত তিনি সেটাও পরখ করে দেখতে চাইবেন। কারণ দেখুন, একদিকে যেমন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন শেখ হাসিনা যখন চাইবেন তখনই তিনি ভারত ছাড়বেন, তার মানে ভারত তাকে ফিরিয়ে দেওয়ার কথা, প্রত্যর্পণের কথা ভাবছে না। ঠিক তেমনি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা কদিন আগে বলেছেন যে ভারত ফেরত না দিলে বাংলাদেশ এই যে সব চাপে, যে হাদির কে হামলাকারীরা পালিয়ে গেছে কিনা ভারতে, শেখ হাসিনা সহ তার নেতারা ওখান থেকে উস্কানি দিচ্ছেন কিনা, এসব চাপে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের রাষ্ট্রদূতকে তলব করে এনেছিলেন এবং তাদেরকে অনুরোধ করেছিলেন হাদির হামলাকারীরা ভারত পালিয়ে গেলে তাদের যেন গ্রেফতার করেছে, যে ভারত তার ভূমি কোনোভাবেই বাংলাদেশ বা কোনো প্রতিবেশী রাষ্ট্রের ক্ষতিকর কাজে ব্যবহার করতে দেয় না। কাজেই বাংলাদেশের এই আহ্বান, এই অনুরোধ প্রতিবাদ জানায় তারা। কাজেই এক্ষেত্রে এই যে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে, তার মানে বাংলাদেশ ভারতের কূটনৈতিক সম্পর্ক ছেদের দাবি করছেন সাদিক কায়েম। এত বড় দাবি করে তিনি কি রাজপথ জমিয়ে তুলতে পারবেন, এসব দেখবার জন্য অপেক্ষা করতে হবে। আর এই যে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহরা সহ 2024-এর জুলাই আগস্টের আন্দোলনের ওই পতাকা তলে ঠাঁই নেওয়া নেতারা, মানে যারা নিজেরাই রাজনৈতিক দলটা গড়ে তুলেছেন, নিজেরাই ওই পতাকাটা তৈরি করেছেন, তাদেরকে ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশে এখন বিশেষ নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা হলেও তারা কিন্তু রাজপথে এত বড় ঐক্যবদ্ধভাবে নেমে আসতে পারেন নাই। সাদিক কায়েম নেমে আসার পরপরই জাতীয় নাগরিক পার্টির ছাত্র উইং, জাতীয় ছাত্র শক্তি, তারা কিছু মানুষ নিয়ে শাহবাগ ব্লকেট করেছিল 3.5 ঘন্টার মতো ওসমান হাদির হত্যা প্রচেষ্টাকারীদের ধরবার দাবিতে। তবে নেতৃত্বে সচিবালয় ঘেরাও মিছিলের মতো সম্ভবত 2024-এর জুলাই আগস্ট নেতৃত্বে আন্দোলনের নেতৃত্বে তার ভূমিকার যথাযথ স্বীকৃতি পাননি। তবে তিনি ক্রমশই বাংলাদেশের রাজনীতির প্রধান তরুণ মুখ।